ফার্স্টে যখন ডায়েরিতে লিখি তখন আমি লিখতে লিখতেও ভাবতাম না একদিন না একদিন আমি এগুলো পাবলিশ করব, বড় হয়ে হলো করব। হঠাৎ করে ফার্স্ট বই যখন আমি পাবলিশ করি তখন একটা করেছি পরে আমার বলছে না এবার 2 নাম্বারটা করা দরকার, 3টা করেছি পরে তারপর বলছি এবার বুকই পাবলিশ করা দরকার। তো এমন করে বুক পাবলিশ হচ্ছে, তারপর ইন্ডিয়া বুকে নমিনেট করলাম, ইন্ডিয়া বুকে পেয়েছি, পরে তারপরে রবীন্দ্ররত্ন পুরস্কার এটাতে নমিনেট করে এটাতেও পেয়েছি, তারপরে টপ রাইটার ম্যাগাজিনে 2টা তো কবিতার বই লিখেছি। এখন ভাবছি একটা নোবেল যদি লিখি, অনেক সময় অনেক হিউমিলেশন যেটাকে বলে, তো সেটা অনেক সময় ফেস করতে হয়। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি আজকে আমার স্টুডিওতে যে রয়েছে তার নাম রক্তিমা, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওর নাম রয়েছে, কি বিষয়ে রয়েছে, কেন রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা গল্পে বসবো। রক্তিমা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। সবচেয়ে প্রথমে বলো কেমন আছো? ভালো আছি। আচ্ছা, সেই খয়েরপুর থেকে আজকে এখানে আসলে না? রাস্তার জার্নিটা কিরকম ছিল? আস্তে আস্তে কোনো কবিতা লেখা হয়েছে? না। তোমার পরিচয়টা যদি আমি বলি যে তুমি তোমার মতন করে একটু দর্শক বন্ধুদের কাছে দাও, তাহলে তুমি কি বলবে তোমার বিষয়ে? আমি বলবো আমি একজন স্টুডেন্ট, ক্লাস 11 এ পড়ি। আমি রিসেন্টলি কাঠিয়া বাবা স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলে পড়ছি। আর আমি 2টো বই রিসেন্টলি পাবলিশ হয়েছে 5 মান্থের মধ্যে। তো এই তোমার বাড়িতে কে কে রয়েছে? আমার বাড়িতে আমার মা, বাবা, আমার ছোট বোন। বাহ, কি করে মা বাবা? কি করে? বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি, মা হাউসওয়াইফ, আর বোন ক্লাস 4 এ পড়ে। ক্লাস 4 এ পড়ছে। তো এই যে তোমার কবিতা লেখার বিষয়টা, অনেক দিন ধরে তুমি কবিতা লিখছো, এগুলোর মোটিভেশন করতে আসে, ইন্সপিরেশন করতে আসে, কিভাবে লেখালেখি শুরু? It's not about an exact date বা টাইম, ইটস অ্যাবাউট এ পিরিয়ড অফ টাইম। মানে এমনি ছোটোবেলা থেকে আমার লিখতে খুব পছন্দ করি, যে আমি মানে লাইক একদম ছোটো থেকে যখন যদি রাগ হতাম তাহলে লিখতাম, খুশি হলে লিখতাম, সব ব্যাপারে আমি লিখতে খুব পছন্দ করতাম। তো রাগ হলে কখনো এমন মনে হতো না যে বাড়ি থেকে বেরিয়ে যাবো? না, আমার প্রায় সময় এরকম হতো, ছোটবেলা যদি মা বকা দিত তা আমি ভাবতাম যে ধুর আজকে আর মানে বাড়িতে আর খাবো না, ব্যাগ টেক নিয়ে বেরিয়ে যাব। তারপর মনে হতো দুপুরবেলা তো কোথাও খেয়ে নেবো, রাতের বেলা কোথায় খাবো, কিন্তু তারপর আবার প্ল্যানটাকে ক্যান্সেল করে দিতাম। কিন্তু আমার সেরকম মনে হয়, আমার মনে হয় যে প্রত্যেকটা মানে পেপার যেভাবে আমাদের মনের ইমোশনটাকে নিবে, এমন মানে লোকের কাছে বললে সেটা মানে হয়তো সে শুনবে না, যেভাবে পেপার শুনে। তো আমি ছোটোবেলা থেকে যদি রাগ হতাম, খুশি হতাম বা গ্রেটফুল হতাম, তবে আমি সব কিছু লিখতাম। তো এমন করে তো গ্র্যাজুয়ালি আমার সেই লেখাগুলো পোয়েমে ট্রান্সফর্ম হয়। তো এইভাবেই। মানে তুমি কি শুধুমাত্র কবিতা লেখো নাকি তার পাশাপাশি আরো মানে ধরো ছোট গল্প বা গল্পের মতন করে কিছু? না, আমি কবিতাই লিখি শুধু, এখনো মানে গল্পে যাইনি, কবিতাই শুধু, মানে কবিতা দিয়ে আমার সব ইমোশনগুলো আমি প্রকাশ করি। আচ্ছা, এবার আমি যদি একটু পেছন দিকে গিয়ে জানতে চাইবো যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের যে বিষয়টা রয়েছে, এই বিষয়ে তোমার টাইটেলটা কি ছিল এবং তুমি কিভাবে সেটাকে অর্জন করলে, বা এটার মানে এইটা নিয়ে তুমি অ্যাপ্লাই করবে সেই ভাবনা চিন্তাটা কি করে মাথায় আসলো? ফার্স্ট অফ অল মানে আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন থেকে তখনই একটা টাইম লকডাউন ছিল, তখন আমাদের অনলাইন ক্লাসের সময় ছিল তখন। তো অনলাইন ক্লাসে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর অক্সিলিয়াম স্কুলে আমাদের প্রত্যেক বছর ম্যাগাজিন রিলিজ হয়। তো তার জন্য সবাইকে বলে যে আর্টিকেল সাবমিট করতে। তো আমিও সেই বছর আর্টিকেল সাবমিট করার জন্য একটা পোয়েম দিই, যা প্রিটি আগলি পোয়েম। ইটস ওয়ান অফ মাই ফেভারিট পোয়েম, আবদুল্লাহ সোয়াবের লেখা পোয়েমটি প্রিটি আগলি। এটা খুব ইন্সপায়ারেবল পোয়েম। তো আমি সেটা দেই আর্টিকেলের জন্য। যখন ক্লাস 7-এ আমি যখন লকডাউন শেষ হওয়ার পর আমি যখন স্কুলে যাই, তখন যখন ম্যাগাজিনটা ডিস্ট্রিবিউট করে তখন আমি অনেকক্ষণ সেই ম্যাগাজিনটা খুঁজি, বাট নো ওয়ে দ্যাট পোয়েম ওয়াজ নট দেয়ার। আমি তখনই আমার কাছে খুব এটা খারাপ লাগার বিষয় ছিল, বিকজ একটা আর্টিকেল আমি 1 বছর ধরে ওয়েট করছিলাম যেটা আমি ম্যাগাজিনে দেখবো, বাট সেটা ছিল না। তো তখন আমি এট দ্য সেম টাইম আমার একজন ব্রাদার ইন ল আমাকে একটা ডায়েরি গিফট দেয়, ইউনিকর্ন ডায়েরি। এটা ফার্স্ট ডায়েরি আমার লাইফে। তো সেই ডায়েরিতে ভাবলাম যে আমি আমার পোয়েম কেন না লেখা স্টার্ট করতে পারি এই ডায়েরিতে। তো সেই ভেবে আমি এটাতে শর্ট টাইম লেখার চেষ্টা করি। এই ঘটনাটায় আসবো, কিন্তু তার আগে একটুখানি জানতে চাইবো যে ওই যে ডায়েরিটার কথা যে ম্যাগাজিনটার কথা বললে, সেখানে তোমার কবিতাটা কেন আসেনি সেটা নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ বা কিছু জানতে চাওনি যে কেন এমনটা হলো? সেই ব্যাপারটা আমি জানতে চাইনি।
I don't know why that happened that day, but it feels so bad for me that I could say that এই টাইমে মানে আমি এতটাই মানে প্রত্যেকবারই আর্টিকেল দিলে হয়, বাট সেইবার কেন হয়নি, প্রত্যেক যারা যারা সেদিন আর্টিকেল সাবমিট করেছিল প্রত্যেকটা মানে স্টুডেন্টেরই ছিল, বাট শুধু তোমারটা তাই ছিল না, বাট জাস্ট ফিল সো ব্যাড ফর মি। তারপরে সেটাই হয়তো টার্নিং পয়েন্ট। হ্যাঁ, তারপরে আমি তারপরে ওই ডায়েরিটাতে আমি ভাবলাম যে কেন না নিজের পোয়েম আমি লেখা স্টার্ট করতে পারি, তখন শর্ট পোয়েম লিখি, বাট এগুলো পাবলিশ করার মতো নয়। তারপরে একদিন লাইক আমাদের মানে নেচার নিয়ে যদি বলি, নেচার এমন একটা জিনিস যার বিউটিকে যদি আমরা ডিসক্রাইব করি ইটস সত্যি আনডিসক্রাইবেবল। তো একদিন সকালবেলা আমি যখন আমাদের রুমের ব্যালকানি থেকে আমি যখন নেচারটা দেখি এতটা অবসেসড হয়ে যায় তো মানে আমার মন থেকে অটোমেটিক্যালি বেঙ্গলি পোয়েম পোয়েমের মতো লাইন আসতে লাগছে। তো আমি ভাবি যে এটা কেন লিখি, তো লিখতে লিখতে প্রায় 6-7 লাইনে একটা পোয়েম হয়ে গেছে, নীলছে বর্ণগান, যেটা আমার পাবলিশও হয়েছে। তো তখন থেকে এটা তেল ধরে আমি একটা ডায়েরি, বেঙ্গলি পোয়েট্রি ডায়েরি কমপ্লিট হয় আমার লেখা, তারপরে ইংলিশ পোয়েট্রি। তো এমন করতে করতে ফাইনালি জানুয়ারির 10 তারিখ আমার ফার্স্ট ইংলিশ পোয়েট্রি বুক পাবলিশ হয় না, ফার্স্ট এটা থার্ড বুক ছিল, ফার্স্ট পোয়েট্রি আমার পাবলিশ হয় জানুয়ারির 10 তারিখ। সেটা ছিল সামথিং দ্যাট আই এম ডিফারেন্ট, সানসেট হিউজ বুকে পাবলিশ হয়। আচ্ছা আচ্ছা, সেখান থেকে তোমার আইবিআর এর জার্নিটা কিভাবে শুরু হলো? তো এমন মানে ফার্স্ট জানুয়ারি 10 যখন আমার পোয়েমটা পাবলিশ হয় সামথিং দ্যাট আই এম ডিফারেন্ট, তারপরে আমি 2-3টা করে পোয়েম আলাদা আলাদা বুকে দিতে লেগেছি, যেমন সানসেট হিউজ বুকে, ব্ল্যাক ক্যানভাস, তারপরে দিয়ে গ্লাস অফ ফুল বুকে। তারপরে আমি ভাবলাম যে কেন এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড তো দিতে পারি, তখন দিয়ে দেখি তাকে হ্যাঁ সিলেক্টেড হয়েছি। মানে এটা তুমি যখন ওইখানে অ্যাপ্লাই করলে তখন কোন টাইটেলের জন্য ওরা তোমাকে নমিনেশনটা দিল? আমার সামথিং দ্যাট আই এম ডিফারেন্ট এই পোয়েমটা আর ওয়ার্ল্ড ডাজ লাইফ মিন, এই দুটো পোয়েমের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ছিল। আচ্ছা, এই দুটো কবিতার যে কোনো একটা কি আমরা এই মুহূর্তে একটুখানি শুনতে পারবো, যদি মনে থাকে বা যদি কোথাও লেখা থাকে সেটা? আচ্ছা, আমার হ্যাঁ একদম নিশ্চয়ই। What does life mean? In the crowd full of obstacles, no one stops to do struggles. Some needs money to count, some needs peace, what they never found. Efforts and efforts and efforts, no one never supports. Some never sleep for tension and some always seek for attention. But will they get ever any solution? There is no more option. তো এটাই ফার্স্ট পোয়েম মানে পাবলিশ পোয়েম। দুর্দান্ত। সবচেয়ে প্রথমে যখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তো তুমি নমিনেশন পাঠালে, হ্যাঁ, এবং সেখান থেকে রিপ্লাইটা কিভাবে আসলো, কিভাবে তারপরের প্রসেসগুলো এগিয়ে গেল? তারপরে একদিন বলেছিল যে তুমি এটার জন্য যে করেছো যে সেটা সিলেক্ট হয়েছে। তারপরে আমি সিলেক্ট হয়েছে পরে অ্যাড্রেস দিলাম, তারপর নমিনেট হয়ে গেছিলাম। তারপরে এই করে তারা ওইখান থেকে তোমাকে একটা পাঠায়। তোমাকে এটার প্রসঙ্গে আমার একটা গল্প শেয়ার করছি আর কি। হ্যাঁ। আমার সময়টাও ঠিক এরকম ছিল, কোভিডের টাইম, খুব সম্ভব 2020। তো তখন তো অফিসে বসে তো মানে অফিসে তো বেশিক্ষণ থাকার ইয়ে ছিল না, 12টার মধ্যে আমাদের অফিস শেষ হয়ে যেত, তারপরে বাড়ি চলে আসতাম। বাড়ি আসার পর সেই 12টা থেকে মানে দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত একটা মানুষ সারাক্ষণ ধরে কি করবে? কোথাও যাওয়ার জায়গা নেই, মানে বন্ধুদের সঙ্গেও যাওয়ার মানে বেরোনোর কোনো অপশন নেই। তো আমি তো কুইলিং পেপারের কাজ করি, এবং যেটার জন্য অলরেডি অনেকে জানে যে আমার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অলরেডি রয়েছে, কিন্তু আমার স্টার্টিংটা কিন্তু ইন্ডিয়া বুক অফ রেকর্ডস দিয়ে। তো সেখানে আমি কুইলিং এর কাজ করতে শুরু করি, একটা সরস্বতী ঠাকুরের মিনিয়েচার আইডল তৈরি করি 3D। তারপর সেটা তৈরি করার পর আমার মনে হলো যে আমি তো দেখিনি কাউকে এই ধরনের কাজ আর করতে, একটু ডিফারেন্ট একটা কাজ। আর বন্ধুরাও যারা দেখলো সবাই বললো যে এটাকে তুই বাইরে কোথাও একটা পাঠা নমিনেশনের জন্য, বিভিন্ন জায়গা থেকে তো আজকাল রিকগনিশন দেয়। তো আমি প্রথম পাঠালাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তখন ওনারা বললো যে তোমার যে তুমি জিনিসটা তৈরি করলে এটা কোনো মেকিং ভিডিও আছে কিনা? এটা তো আমার কাছে নাই, এমনি কয়েকটা ছবি আছে বানানোর, কিন্তু মেকিং ভিডিও তো নেই। তখন বুঝলাম যে মেকিং ভিডিও বানানোটা অনেকটা জরুরি প্রত্যেকটা কাজের জন্য, কারণ কি আদারওয়াইজ তোমার কাজের অথেন্টিসিটি থাকে না, যে তুমি কাজটা করেছো, রাইট? তো তখন আমি বললাম যে ঠিক আছে, প্রথম চান্স আমার হলো না। তারপরে আমি বললাম যে এবার আমি অন্য আরেকটা কিছু একটা জন্য প্রিপারেশন নেব। এবং তখন আমার একটা প্রজেক্টে মানে কাজ করার কথা ছিল, সেটা হচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুরের যে হাট কবিতাটা রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। ওই হাট কবিতাটা পুরোটা তোমার 3D কুইলিং মিনিয়েচার ফর্মের মধ্যে আমাকে করতে লাগবে, মানে করবো, ওটা আমি ডিসাইড করেছিলাম আর কি। পুরো কবিতাটাকে, যে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কুলছের, এরকম ছোট 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 পিস তৈরি করে এটাকে অ্যাসেম্বল করা আর কি। তখন আমি পুরোটার একদম পুরো মেকিং ভিডিওটা প্রিপেয়ার করে রাখলাম, মানে আমি কাজ করছি আর সামনে একটা ক্যামেরা সেট করা, ও পুরো ভিডিও রেকর্ডিং করছে, টাইম ল্যাপসে দেওয়া। এই ধরো মোটামুটি 10 থেকে 15 দিন লেগেছে টোটাল কাজটা কমপ্লিট করতে। করার পর তারপর কাজটা তো কাজের জায়গাতে যায়, আর এই যে রেকর্ডটা ছিল এটার জন্য আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে দিই। দেওয়ার পর লিটারালি কিছুদিন পর তাদের কাছ থেকে মেইল আসে, মেইল আসার পর ওরা বলে যে তোমাকে একটা এরকম টাইটেলের জন্য দেওয়া হবে। তারপরে আমাকে বলে যে তোমার নাম, অ্যাড্রেস সব কিছু আছে কিনা, এগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো ভেরিফাই করো। অ্যান্ড দেন ভেরিফাই করার পর অলমোস্ট 2-3 মাস বোধহয় লেগেছিল, বিকজ কোভিডের টাইম তো, তখন পোস্টাল সার্ভিসের কাজও বন্ধ ছিল, ফ্লাইট সব স্টপ ছিল। তো সেই কারণে অনেকটা পরে ওদের কাছ থেকে ওই আমার কিটটা আসে আর কি। তা আসার পর যার পর না একটা ভীষণ আনন্দ হয়েছিল যে প্রবাবলি ওই সময় ত্রিপুরাতে আই ওয়াজ দ্য অনলি পার্সন যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ছিল। এবং তারপর ধীরে ধীরে, যেহেতু একটা ডিফারেন্ট কাজ, কুইলিং পেপারের কাজটা নিয়ে অনেকেরই জানা ছিল না যে এটা কিরকম হয়, তখন আমার মনে হয় যে ঠিক আছে, আমি এবার নেক্সট গিনিসের জন্য প্রিপেয়ার করব। তোমার লাইফে এমন কোনো প্ল্যান রয়েছে কিনা যে ফার্দার এটার পরে আর কি করবে? ফার্দার আমি প্ল্যান রয়েছে বলতে, আমি কিছুদিন আগে নমিনেট করেছি একটা অ্যাওয়ার্ডের জন্য, জানি না সেটাতে পাবো কি না। তো লাইক প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বল পুরস্কার, সেটাতে যে মানে যা যা ক্রাইটেরিয়া ছিল সেগুলোতে মানে আমার মানে সবগুলো মানে এলিজিবল ছিল সবগুলো ক্রাইটেরিয়াতে। তো এগুলো ছিল 18 ইয়ার্সের নিচে হতে হবে, তবে আর্ট অ্যান্ড কালচারের জন্য দিয়েছি, এখন দেখি পাই কি না। তোমার মোটামুটি অবসর সময়টা, আমাদের তো সবার বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের হবি থাকে, তুমি অবসর সময় কিরকম ভাবে কাটাও? আমি অবসর সময় সবসময় যে পোয়েম লিখি তা নয়, অনেক সময় গান শুনি। তো এমনি মানে আমি আমার কাছে লাগে কি জান, যখন আমরা ব্রেনকে আমরা রেস্ট দিই কীভাবে ঘুমিয়ে তারপর ন্যাপ নিয়ে, তো আমার কাছে লাগে মনকেও রেস্ট দেওয়া দরকার। তো আমি প্লিজেন্ট মিউজিক শুনি, তারপর আমি পোয়েট্রি লিখি, তারপর আমি মানে অলমোস্ট আমি নিজেকে নিয়ে তখন সময় মোটামুটি একটা না একটা কাজের সঙ্গে বিজি। হ্যাঁ। তো এরকম মানে সারাক্ষণ লাইক কারোর সাথে কথা বলার যে দরকার, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। তো অবসর সময়টা এমনই করি, মাইন্ডকে রেস্ট দিই এইভাবে, গান শুনে, মেডিটেট করে। আর তোমার এই যে এই সাফল্যের পেছনে বা কবিতা লেখার পেছনে বাড়িতে মা বাবার মধ্যে কে বেশি ইন্সপায়ার করে, নাকি বলে যে ধুর আবার এইসব বই খাতা নিয়ে বসা, লেখালেখি করা, কিরকম তাদের কাছ থেকে রেসপন্সটা কেমন? ফার্স্ট টাইম যখন লিখতাম তখন মানে এত কেউই বিশ্বাস করেছিল না যে আমি এটা পাবলিশ হবে, তখন আমিও বিশ্বাস করিনি। লাইক ফার্স্ট তো আমি ক্লাস 8-এ আমার ফার্স্ট বেঙ্গলি পোয়েম আমি লিখেছিলাম। তো এর আগে লিখতাম ছোটো ছোটো রাইমস, বাট এটা পাবলিশ করার মতো ছিল না। তো যখন আমি ক্লাস 8-এ ফার্স্ট বেঙ্গলি পোয়েম লিখি, এই করতে করতে পোয়েম আমি লিখতেই কন্টিনিউ লিখতেই ছিলাম। তো এই 8, 9, 10 হয়ে গেল, 3 বছর ধরে লিখছি, কিন্তু কেউ বিশ্বাস করেনি যে এটা পাবলিশ করতে পারবো বলে। তো হঠাৎ একদিন জানুয়ারি মান্থের দিকে তো আমাকে ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে দেখি যে এখানে বলছিল রাইটিং কম্পিটিশান, রাইটার্স পকেট পাবলিকেশন থেকে। তো আমি তার জন্যে অ্যাপ্লাই করি, আমার পোয়েমগুলো দিই, তো সিলেক্টেড হয়। 2টো দিয়েছিলাম ফার্স্টে, তো 2টোর মধ্যে একটা সিলেক্ট হয়ে গেছে। তো 2টো এবারে আমি এর জন্য থার্ড বুকের জন্যে আমি আমার পোয়েমটা দিই, সামথিং দ্যাট আই এম ডিফারেন্ট। তারপর এই করে দিচ্ছি, তারপর এইবার বিশ্বাস এসছে মার মধ্যে ফার্স্টে যে ও পারবে করতে। তারপর আমাকে একের পর এক সব কিছুতেই এগিয়ে দিচ্ছে মাই। আচ্ছা। আর বাড়িতে তুমি বললে যে তোমার ছোট বোন রয়েছে, ওর সঙ্গে কিরকম নোকঝোঁক সম্পর্ক, কিরকম ঝগড়াঝাটি কিরকম হয়? ওর সাথে তো আমার মানে সারাক্ষণই একটা না একটা মানে ঝগড়া জাতীয়, মানে একদম মিলে না, বাট স্টিল ও আমাকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে প্রত্যেকটা কাজে। লাইক হ্যাঁ তুই পারবি সেরকম। আচ্ছা, আমি ভাবছিলাম যে আমি জিজ্ঞেস করবো যে ও কি তোমার কবিতাগুলো পড়ে, নাকি কবিতার পাতা ছিঁড়ে নৌকো বানিয়ে না ও এমন করে না, মানে সব পড়ে তারপর সবাইকে শোনাতে বলে, সব কিছুতে ও সাপোর্ট করে। হ্যাঁ ঝগড়া হয় ঠিকই, বাট হি ইজ দ্য ওয়ান যে প্রত্যেকটা কাজে আমাকে বলে হ্যাঁ করবি, পারবি। আর বাবার রিয়েকশন কি? বাবার রিয়েকশন হয়েছে যে
করছে, যখন করে সারলে তারপর বিশ্বাস হয় যে হ্যাঁ করেছে। এর আগেও বিশ্বাস হয় না যে করতে পারবে কি পারবে, কনফিউশন। করে সারলে বলে হ্যাঁ পেরেছে, তখন খুশি হয় অনেক। তো তোমার যে এই দুটো বই পাবলিশ যে হয়েছে, এই দুটো তো তুমি অফকোর্স নিজেই মানে সবটা যোগাযোগ করা, হ্যাঁ হ্যাঁ পাবলিকেশন হাউসের সঙ্গে নিজেই যোগাযোগ করা, সবকিছু করা, এই যে নিজে উদ্যোগ নিয়ে একটা কিছু করা, এটার পেছনের মেইন মোটিভেশন থাকে বা এটা কি ভাবনা থেকে শুরু করেছিল যে আমারও নিজের একটা কিছু আইডেন্টিটি তৈরি করতে লাগবে, কিছু একটা করতে লাগবে? সেই ব্যাপারে যদি বলি যে মানে আমার ফার্স্টে যখন আমি ওই দিন যখন ম্যাগাজিনে আমার মানে মানে আমাকে ম্যাগাজিনে ওই আর্টিকেলটা যখন দেখিনি আমি ম্যাগাজিনে, তখন পরে লাগছিল কি যে না নিজেকেও মানে নিজের ওয়ার্ডসগুলোকেও কেউর কাছে মানে শো করা দরকার। তো সেই করে আমি ফার্স্টে যখন ডায়েরিতে লিখি, তখন আমি লিখতে ভাবতাম না একদিন আমি এগুলো পাবলিশ করব, বড় হয়ে হলো করব। তো হঠাৎ করে ফার্স্ট পোয়েট্রি যখন আমি পাবলিশ করি, তখন একটা করেছি পরে আমার বলছে না এবার 2 নাম্বারটা করা দরকার, 3টা করেছি পরে তারপর বলছি এবার বুকই পাবলিশ করা দরকার। তো এমন করে বুক পাবলিশ হচ্ছে, তারপর ইন্ডিয়া বুকে নমিনেট করলাম, ইন্ডিয়া বুকে পেয়েছি, পরে তারপরে রবীন্দ্ররত্ন পুরস্কার এটাতে নমিনেট করি, এটাতেও পেয়েছি, তারপরে টপ রাইটার ম্যাগাজিনে নাম উঠেছে, এটাতে নমিনেট করি। মানে একের পরে মানে আমার মনে হয় যে না এবার একটা করা দরকার, 1 মাস মনে শেষ হলে মনে হয় না এবার কিছু একটা অ্যাপ্লাই করা দরকার। কারণ কি এখন দেখছি যত যেই অ্যাওয়ার্ডসের জন্যই মানে অ্যাপ্লাই করছি সবগুলি পেয়ে যাচ্ছি, একটা তো রিজেকশন আর পাচ্ছি না। তো আমার তার জন্য এটা একটা মোটিভেশন যে না প্রত্যেক মানে 1 মাস গেলেই মনে হয় না আবার একটা করা দরকার। আর যদিও যখন আমি পোস্ট করি তখন মানে এই কয়দিন ধরে মানে লাইক ক্লাস 10-এর জানুয়ারির পর থেকে যখন আমি একটা না একটা পোস্ট করি, মানে প্রত্যেক দিন আমি লাস্টে মনে করছিলাম কয়েকদিন আগে যখন লাস্ট টপ রাইটার ম্যাগাজিনে যখন পোস্ট করি, মানুষ এত কংগ্রেচুলেশন বলবে যে আমি বলছি মানে এই কংগ্রেচুলেশনস অ্যান্ড অল সব বিশেষ যে পাই সত্যি সেগুলোই আমাকে অনেকটা মোটিভেট করে দেয় যে নেক্সট একটা করা দরকার, তখন আমি আরও কংগ্রেচুলেশন পাবো, আরও বিশেষ পাবো। তো সেইটাই আমার মানে একটা মোটিভেশন লাগে। আমার মনে হয় যে এই ভালো কাজ যেগুলো রয়েছে এগুলো সবসময় অ্যাপ্রিসিয়েট করা দরকার, এবং সেই কারণেই বেসিক্যালি তোমাকে আজকে আমার স্টুডিওতে ডেকে নিয়ে আসা, তোমার গল্প শোনা। একটা প্রশ্ন যেটা করতে চাইবো সেটা, তোমার সঙ্গে যখন SMS এ কথা হচ্ছিল, তখন তুমি একটু বলেছিলে যে তোমার শারীরিক গঠন নিয়ে স্কুলে বা বিভিন্ন জায়গাতে হয়তো অনেক সময় বিভিন্ন কটূক্তির শিকার বা বন্ধুদের থেকে কোনো একটা অবহেলা বা কিছু একটা শিকার হতে হয়েছিল। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো বর্তমান সময়ে দাঁড়িয়ে? এটা বলতে গেলে ছোটোবেলা থেকেই আমার একটা মানে এভাবে মানে এটা ফ্রেন্ডসদের থেকে আমি বেশিরভাগ পাই না, অনেক কিছু মানুষ থাকে যারা মানে আমাকে অ্যাপিয়ার করতে সোসাইটিতে তাদের কাছে এটা ভালো লাগে না। তো এইটা আমার একটা অভ্যেসের মধ্যে পড়ে গেছে যে হ্যাঁ এখন আমার এটা অভ্যেসের মধ্যে পড়ে গেছে না কিছু হবে না, এখন বললাম আমার এখন গায়ে লাগে না। অনেক সময় অনেক মানে লাইক একটু মানে হিউমিলেশন যেটাকে বলে, তো সেটা অনেক সময় ফেস করতে হয়। লাইক এখন মনে করো আমি পোয়েট্রি দিয়ে বলছি, আমি পোয়েট্রি লিখতাম, অনেক মানুষ অ্যাপ্রিসিয়েট করে, সেটা আমার খুব ভালো। বাট কিছু মানুষ এমনও আছে যারা মানে এমন মানে ওদেরকে যখন আমি গিয়ে দেখায়ও যে আমি লিখেছি, তখন ওরা অ্যাপ্রিসিয়েট তো দূরের কথা, এমন বোঝায় যে সেরকমটা কোনো ব্যাপার না। লাইক এইসবই মানে একটা লাইক আমার খুব খারাপ লাগে সে মানে ওইখানে তখন তোমাকে ডিমোটিভেট করা, হ্যাঁ ডিমোটিভেট করা হয়। তো এই জায়গাটা থেকে যে বিভিন্ন ধরনের ডিমোটিভেশন গুলো আসে, বা ধরো কেউ তোমার সঙ্গে একটা এরকম ধরনের কোনো একটা টন্টিং করলো বা কিছু একটা করলো, এই জিনিসটা থেকে ওভারকামের জন্য দেখো আমাদের সবার লাইফে একটা নিজস্ব কিছু মোটিভেশনের প্রয়োজন হয়, বা ধরো আমরা নিজে থেকে মোটিভেটেড হই, বা ধরো কখনো খুব দুঃখ হচ্ছে, মাকে গিয়ে বললাম যে মা জানো তো আজকে এরকম হচ্ছে, তখন মা হয়তো 2টো কথা বললো, মনটা ভালো হয়ে যায়। বা হয়তো এমন কোনো কাছের বন্ধু বান্ধবী রয়েছে, তাদেরকে গিয়ে বললাম জানিস তো আজকে এমন হয়েছে, এটা ওরা বলে ছাড়তো এইসব, মানে ওরা একটা মোটিভেশন দেয়। তো তোমার জীবনে এরকম মোটিভেশনটা কি হয়? তুমি নিজেই নাকি আশেপাশের পরিস্থিতি থেকে, নেচার থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে সেই মোটিভেশনটা খুঁজে না পাও? আমি নিজেই মোটিভেট হই নিজেকে দিয়ে। কারণ কি বিকজ আমি কে কি বললো তাতে আমি কান দিই না কখনো, বিকজ লাইফ আমার, সব কিছু আমার, এটা আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা আমি। তো কে কি বললো আমি একদমই কান দিই না। কারণ
মনে করো আমি মানে কেউ যদি কিছু চাইও, মনে করো আমার প্রত্যেকটা মানুষের আর্নিং অপরচুনিটি সব কিছু আলাদা থাকে, তো তাদের গোল সেট মাইন্ডসেট সব কিছু আলাদা থাকে। তো কে কীভাবে আমাকে দেখতে চায় তো সেটা ম্যাটার করে না আমার লাইফে। আমাকে নিজে গোল টার্গেট করানো, সেটা আমি নিজে সেটা যদি পৌঁছাতে পারি তাহলে এটাই আমার জন্যে সাকসেস। তো কে কি বললো সেটাতে আমি কান দিই না। ভেরি গুড, ভেরি গুড। আমি এই প্রসঙ্গে তোমাকে একটা স্টোরি শোনাতে চাই। তোমাকে বোধহয় বলছিলাম যে তুমি আসার আগে একটু হেমোফিলিয়াটা সম্পর্কে জেনে এসো, বিকজ কথা প্রসঙ্গে মেবি সেটা উঠবে এবং আমি তোমার সঙ্গে হয়তো এটা নিয়ে আলোচনা করব। বিকজ আমি তখন যেহেতু আমি কর্মসূত্রে ব্যাংকে রয়েছি, আমার তখন পোস্টিং ছিল সাবরুমে, মানে মনুবাজার সাবরুমের কাছাকাছি। তো ফিরছি, সেখান থেকে ফেরার পথে বাসটা যখন নাগেরজলে নামে, নাগেরজলে থেকে আমার বাড়িতে আসতে রিক্সা করে আসতে লাগে। তো রিক্সায় বসে আছি আর ভীষণ মন খারাপ, সেদিনকে ভীষণ মন খারাপ। তো রিক্সায় বসেছি বলে, রিক্সা অনেক সময় থাকে না যে রিক্সাওয়ালারা ধরো ওরা অনেক রকম কথাবার্তা বলছে, কেউ একটু বেশি কথা বলে, আর আমি একটু চাপা স্বভাবের, খুব বেশি কথাবার্তা বলতাম না আর কি তখন। তো উনি নানা রকম কথাবার্তা বলছেন, আমি বেশ বিরক্তই হচ্ছিলাম, কেন এত কথা বলছে, চুপচাপ তুমি যাও তোমার জায়গাতে, এরকম আর কি। কি হয়েছিল বিষয়টা, আমার হাতে একটা ঘড়ি ছিল, ঘড়িটা সামহাও আমি যখন তাড়াহুড়ো করে বাসে উঠতে যাই ঘড়িটা ছিঁড়ে যায় আর কি। আর ওটা ছিল আমার মানে দাদুর দেওয়া আমার জন্য লাস্ট স্মৃতি আর কি। ওটাকে আমি খুব যত্ন করে রেখেছিলাম। আমি মানে আমি নিজেও আমি ঘড়িটা পেয়েছিলাম মাধ্যমিকের সময় থাকতে, কিন্তু আমি সেটাকে কখনো পড়িনি। আমি ভেবেছি যে যখন আমি লাইফে কিছু একটা করে নেব তখন আমি এটাকে পড়বো। তো সেটা সেই মাধ্যমিক থেকে মোটামুটি আমার ব্যাংকিং লাইফের আগ পর্যন্ত এটা ছিল একদম ইয়ে করা। তো ব্যাংকে যখন ঢুকলাম তখন আমি ঘড়িটা পড়তে শুরু করেছিলাম। আমি ঘড়ি সচরাচর একটা পড়ি না, বাট ওই ঘড়িটার প্রতি খুব একটা ইমোশন ছিল। এবার ঘড়িটা গেছে ভেঙে, তা আমার ভীষণ মন খারাপ। কলারসেবল গেট থাকে না, ওই গেটের মধ্যে এটা লেগে ঘড়িটা গেছে ভেঙে। তো আমি সেটা নিয়েই মন খারাপ করে রিক্সার মধ্যে বসে বাড়ি ফিরছি আর কি। তো উনি জিজ্ঞেস করছে, কাকা তোমার কি কিছু হয়েছে? আমি কইছি, তো হ্যাঁ, আমি বলছি যে না না কিছু হয়নি, এমনি ভালো লাগছে না কথা বলতে। তো উনি তখন বলছে যে না না কও না, কি তো হয়েছে। তো আমি বললাম, জানো তো আজকে এরম বেরোনোর সময় আমার হাতে একটা ঘড়ি ছিল, এই ঘড়িটা ভেঙে গেছে। তো ঘড়িটা আমার দাদুর দেওয়া আমাকে লাস্ট স্মৃতি, তো আমার ভীষণ এটা নিয়ে ভীষণ মন খারাপ। তখন উনি বলছে যে আরে কাকা কাইন্দ না, তুমি তো দেখো তোমার কাছে একটা হাত আছে ঘড়ি পরনের লিগা, কত মানুষের কাছে তো হাতই নাই ঘড়ি পরনের লিগা। অ্যান্ড না দ্যাট মোমেন্ট আমার মাথার মধ্যে এমন একটা জিনিস কাজ করলো, সত্যি তো কথাটা, মানে আমার কাছে তো দুটো হাত রয়েছে ঘড়ি পরার জন্য, আমি মানে দুঃখ করছি যে ঘড়িটা আমার কাছে নাই বলে, এই মুহূর্তে ভেঙে গেছে বলে। অ্যান্ড উনি বলছে যে কত মানুষের কাছে তো হাতই নাই, ওরা তো ঘড়ি পরবে কিভাবে, ওরা তো ওদের দৈনন্দিন জীবনের কাজকর্মটাকে গুছিয়ে নিয়ে যাওয়াটাই তো ওদের জন্য একটা চাপের ব্যাপার। অ্যান্ড দ্যাট মোমেন্ট আমার কাছে মনে হলো যে সত্যি আমরা সবসময় না আমাদের প্রবলেমগুলোকে অনেক বড় করে দেখি, বেশি বড় করে দেখি। তো কোনো একটা জায়গাতে সেদিন আমার কাছে মনে হয়েছিল যে উনি যে এতগুলো কথা বলছিলেন আমাকে, হয়তো মেবি আমাকে মেন্টাল বুস্টার দেওয়ার জন্য ওনার এই কথাগুলো বলা আর কি। তো আমি না প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখার চেষ্টা করি। কেউ যদি ধরো আমাকে, সে হতে পারে ছোট, হতে পারে বড়, হোয়াট এভার তার ধরো ডিজিগনেশন, পজিশন, সে কি কাজ করছে, ওটা আমার জন্য ম্যাটার করে না। ম্যাটার করে যে সে আমাকে কি বলছে বা কি বোঝাতে চাইছে, কি ইন্টেনশন নিয়ে কথাটা বলছে, ওইটা আমার জন্য ভীষণ রকমভাবে ম্যাটার করে। এবার তুমি যেরকম আমাকে বললে যে নেচার থেকে তুমি অনেক মোটিভেশন পাও এবং নেচারের থেকেও তুমি অনেকগুলো কবিতা লিখেছো, আমরা একটা তোমার বাংলা কবিতা যে কোনো একটা কিছু শুনতে চাইবো। ওয়ান অফ দি অনেক মানুষের ফেভারিট, মায়াবী স্নেহ, এই পোয়েমটা বেঙ্গলি পোয়েম। পৃথিবীতে যত না আছে সুখ, তার চেয়ে দ্বিগুণ আছে দুঃখ। সম্পদ বাড়ি গাড়ি আছে যাহার, তার চেয়ে বেশি থাকে বাহার। ফুরায় কি তাদের রাতের আধার, কিছুই নেই যার, শুধু থাকে দুবেলা খাবার। ফুরায় কি তাদের রাতের আধার, কারোর সারাদিন কাটে খাবারের খোঁজে, কারোর সারাদিন কাটে সম্পদের খোঁজে। ব্যস্ত থাকে স্বাস্থ্য নিয়ে, রূপে থাকে অঢাল, কারোর ব্যস্ত থাকে স্বাস্থ্য নিয়ে, যন্ত্রণা বেদনার অঢাল। তার মধ্যেও কেউ কি খোঁজে সেই দেহ যার মধ্যে শুধু আছে মায়াবী স্নেহ, যার জীবনে আছে শুধু শান্তির সাগর। কষ্ট দুঃখ সব কিছু নিয়ে আছে, তার মধ্যেও শান্তি ও স্নেহকে নিয়েই বাঁচে। বাহ, আমার মনে হয় তোমার এই কবিতাটা একদম পুরো এই সিচুয়েশনটার জন্যই বোধহয় লেখা ছিল। এই যে আমরা এতক্ষণ ধরে একটা সিচুয়েশন নিয়ে কথা বললাম, পুরো এই সিচুয়েশনটাকে টার্গেট করেই বোধহয় লেখা।
আমরা মোটামুটি অনেকটা আড্ডার শেষের দিকেই পৌঁছে গেছি। হ্যাঁ। তোমার কাছ থেকে জানতে চাইবো যে তোমার আর ফিউচার প্ল্যানগুলো কি কি রয়েছে? আমার ফিউচার প্ল্যান বলতে আমি রিসেন্টলি এস হিউম্যানিটিস আর্টস নিয়েছি, তো ফিউচারে প্ল্যান আছে যে সিভিল সার্ভিসে পড়ার, এটাতে এক্সাম দেওয়ার। আর এছাড়া কবিতা নিয়ে বা অন্যান্য আর কোনো কাজ নিয়ে বা অন্যান্য আর কোনো প্রজেক্ট নিয়ে কিরকম ভাবে এগিয়ে যাওয়ার জন্য চিন্তা এখন ভাবছি যে দুটা তো কবিতার বই লিখেছি, এখন ভাবছি একটা নোবেল যদি লিখি, ওয়াও। তো সেটার জন্যই প্রিপেয়ার করছি এখন। আচ্ছা, তো এটার কি কাজ অলরেডি শুরু হয়ে গেছে নাকি মানে এখনো সেটা ভাবনা চিন্তার মধ্যেই রয়ে গেছে? এখনও ভাবছি, মাত্র তো এটা 30 Shades of Rhythm পাবলিশ হয়েছে, তো এখন ভাবছি কিভাবে লেখা যায়, বিকজ পোয়েট্রি থেকে হঠাৎ করে নোবেল লিখবো, তো সেটার জন্য অনেকটা লাস্ট অব্দি অনেকটা ভাবতে হয়, তো এখন ভাবছি। তোমার পোয়েট্রির থেকে কোনো একটা যদি কিছু ধরো আমি রিসাইট করতে চাই, তাহলে তুমি আমাকে কোনটা সাজেস্ট করবে? তোমার লেখাগুলোর থেকে যদি কোনো একটা আমাকে দাও রিসাইট করার জন্য, তাহলে কোনটা সাজেস্ট করবে? 30 Shades of Rhymes এর মধ্যে 14 নাম্বার যে কবিতাটা সেটা হচ্ছে প্রবলেমস। সেই প্রবলেম নিয়ে দেখি কি আছে এটার মধ্যে। Problems are the part of life and overcoming them with a smile is an art of life. None of us in this world has living without it. Without data, and that I can say 1,000 and more a bit. Problems are the part of life and overcoming them with a smile is an art of life. Life is not only to live, and it is also to grieve. Life is not only to learn, and it also has a respect to earn. Problems are the part of life, and overcoming them with a smile is an art of life. Beautiful. ভীষণ সুন্দর। তোমার প্রিয় লেখককে? আমার প্রিয় লেখক হচ্ছে রবার্ট ফ্রস্ট, ইংলিশ পোয়েট, আর বেঙ্গলিতে বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর। কেন? বিকজ রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে যদি বলি, তিনি একজন বিশ্বকবি। ওনার পোয়েমস এতটা ইমোশনাল থাকে যে প্রত্যেকটা পোয়েমস মন ছুঁয়ে যাওয়ার মতো থাকে, প্রত্যেকটা ডেপথে যদি যাই প্রত্যেকটা পোয়েমে, অ্যান্ড এই পোয়েমগুলো মিনিংগুলো সত্যি এক একটা মানুষের একটা পার্সোনালিটি চেঞ্জ করার মতন। আমার এই পোয়েমগুলো খুবই খুবই পছন্দ, ওনার পোয়েমগুলো। তো মানে আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যতটুকু ওনাকে মানে পড়তে পেরেছি আর কি, উনি তো সারা জীবনে যা লিখে গেছেন আমাদের এক জীবনের মধ্যে সেগুলো শেষ করা সম্ভব নয়। তো আমার মনে হয় উনি এমন একজন মানুষ, প্রত্যেকটা সিচুয়েশনের জন্য ওনার কাছে লেখা রয়েছে। প্রত্যেকটা সিচুয়েশনের জন্য বলো, প্রত্যেকটা ভাবের জন্য বলো, ওনার লেখা মানে আমি যতদূর ওনাকে পড়েছি বা জানতে পেরেছি, করতে পেরেছি। এছাড়া যদি বলি যে পড়াশোনার পাশাপাশি, গল্প লেখার পাশাপাশি মায়ের সঙ্গে ঝগড়াঝাটি হয় ঘরের কাজকর্ম নিয়ে? আমি অনেক আলসি বলতে গেলে, তো আমি অনেকটা আলসি, তো আমি কাজ করতে গেলে মা বলে যে এখন বড় হয়েছে এখন কাজ শিখতে, আমি বলি না আমি পারবো না। সেই তো ঘরের মধ্যে বেসিক্যালি কোন কোন জিনিসগুলি নিয়ে মায়ের সঙ্গে ঝগড়াঝাটি হয়? আমি বলি আমার মায়ের সঙ্গে কি নিয়ে ঝগড়াঝাটি হয়? জল খাওয়া নিয়ে ঝগড়া হয়। হ্যাঁ, আমার সেই জলের বোতলে জল বোড়ানো নিয়ে ঝগড়া, ভেরি টিপিক্যাল, বাট এগুলো নিয়ে আমার মায়ের সঙ্গে ঝগড়া। হ্যাঁ, এত বড় ছেলে তোকে এখনো মনে করিয়ে দিতে লাগবে জল খাওয়ার কথা। হ্যাঁ, এটাই। আর তুমি দেখে মনে হচ্ছে খুব ফুডি, খেতে পছন্দ করো? হ্যাঁ। আর কি কি পছন্দের খাবার রয়েছে দেখি এখানে কোনো একটা সিমিলারিটি খুঁজে পাই কিনা। সিমিলারিটি বলতে আমি সুইটস একদম না। আচ্ছা, মানে সো স্যাড। প্রথমটাই ভাত। আমি কিন্তু মিষ্টি নোনতা দুটোই প্রচন্ড পছন্দ করি। না, আমি সুইট পছন্দ করি না, অ্যান্ড স্পাইসি, অতিরিক্ত স্পাইসি, হালকা স্পাইসি। এখন আগে অনেক স্পাইসি খেতে পছন্দ করতাম, এখন আমি হালকা স্পাইসি, একটু মিষ্টি হলেও মানে অতিরিক্ত রসগোল্লা বা মানে এক্সট্রিমটা ভালো লাগে না, এখন মিষ্টিও ঝালও সব। আর মানে ধরো নুডলস, বিরিয়ানি, মোমো, ফিশ, চিকেন, সেগুলো তো কোনটা বেশি ফেভারিট? এখন মানে আগে তো বিরিয়ানি ফেভারিট ছিল, বাট এখন বিরিয়ানি ফেভারিট না। এখন রিসেন্টলি আমি মানে মাংসটা মানে ভালো লাগে না খেতে এখন। তো ফিশটা এখন খাই অল্প অল্প, তো সেই এখন এমন চলছে। তোমার বাংলা কবিতার বইটা থেকে যদি আমাকে আর একটা বাংলা কবিতা শোনাও তোমার মুখে, তাহলে খুশি হব। মন, ঠিক আছে। জন্মান্তরের একটি সুন্দর সৃষ্টি হলো মন, কখনো মন হয় কোমল, কখনো মন হয় গরল, মন দুনিয়াকে বানায় আপন, কখনো মন করে গোপন,
অজানা অত কত দেশকে আপন করে মন, সেই মনে কত দেশকে করে হরণ। জীবনে যাকে করে না স্মরণ, তারপরে সময়ে তাকে করে নেয় বরণ। সব কিছু নিয়েই জুড়ে আছে মন। এই কবিতাটা লেখার প্রেক্ষাপটটা কি, মানে এটা কি ভেবে অ্যাকচুয়ালি লিখেছিলে তুমি? লাইক আমি মনে করি আজকাল মানুষের মানে এতটা মানে মন মন দিয়েই যে সব কিছু হয়। লাইক তুমি এখন মন দিয়ে চাইলে কাউকে তুমি কারোকে তুমি কারোর লাইফ চেঞ্জ করতে পারবে। তাই কারণ তুমি যদি মানে একটা মানুষের মন মানে কেউ যদি একটা কথা বলে, খারাপ কথা বলে, তখন তার এই খারাপ কথা যে বলে সেটাই সবচেয়ে বেশি কষ্টকর হয়। আর যদি ভালো কথা বলে এটাই বল গিফট বা যে কোনো কিছুর থেকে মানে এই কথাতে মন থেকে আসা যে কথাটা, সেটা দিয়েই মানে একটা মানুষের অনেক কিছু মানে ম্যাটার করে। তো আমি মনে করি যে একটা মন দিয়েই একটা মানুষ খারাপ হয়। মন দিয়েই আমি বিশ্বাস করি যে কারোর মন দিয়ে কারোর অনেক কিছু চেঞ্জ হতে পারে একটা মানুষের লাইফে। তুমি এই কথাটা একদম সত্যি কথাই বললে যে মন দিয়ে বা ভালোবাসা দিয়ে, একদম ঠিক এরকম হবে। মানে ধরো একটা কথা কারোর প্রতি আমার ধরো খুব রাগ হয়ে রয়েছে, কিন্তু সেটাও যদি একটু ভালোভাবে ব্যক্ত করা যায় বা জিনিসটা যদি বোঝানো যায়, তাহলে হয়তো মানুষটিকে শোধরানো সম্ভব। কিন্তু তাকে যদি ধরো একটু ভুল কথা বলে বা কটু কথা বলে তাকে যদি হার্ট করি, তাহলে আমার ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা পরিবর্তন হচ্ছে না, বা তাকেও আমি শোধরানোর কোনো সুযোগ করে দিতে পারছি না সেই জায়গাটা। আমার মনে হয় যে আমরা যদি মানসিকতাটাকে ঠিকঠাক রাখি বা সেই রকম ভাবে যদি ভালোবাসাটাকে দিয়ে যেতে পারি, তাহলে হয়তো একটা সুন্দর একটা পৃথিবী আমরা দেখতে পারবো। তোমার কবিতার প্রসঙ্গগুলোতেই মনে হচ্ছে আর কি, মানে লেখাগুলো এতটা গভীর প্রত্যেকটা জিনিসের, যে তুমি বোধহয় কথার চাইতে বেশি লেখনীর মধ্যে দিয়ে খুব মানে কি বলবো, তোমার মনের ভাষাকে আরো সুন্দর করে ব্যক্ত করতে পারো। তো আমি চাইবো নান্দা কসমিক সাউন্ডের পক্ষ থেকে তুমি সামনের দিকে আরো এগিয়ে যাও, আরো এরকম প্রচুর বই তোমার পাবলিশ হোক, আরো এরকম বিভিন্ন জায়গায় তুমি কথা বলতে যাও, ইন্টারভিউ দিতে যাও। বাট এই পডকাস্টটা কিন্তু তোমার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। আমার জন্য তো অবশ্যই প্রত্যেকটা পডকাস্ট স্মৃতি হয়ে থাকে, এবং এটা এই কারণে আরো বেশি স্মৃতি হয়ে থাকবে যে তুমি আজকে প্রথম একটা এরকম পডকাস্টে আসলে এবং নিজের কথা বলার সুযোগটুকু মানে পেলে বা বললে, যতটুকুই বললে। যাওয়ার আগে আমার দর্শকদের জন্য, তোমাকে এই মুহূর্তে যারা শুনছে তাদের জন্য যদি কিছু বলতে চাও। আমি সবাইকে এটাই বলতে চাই যে তুমি যদি মনে করো মন খারাপ হয় বা সব কিছুই পেপারে লিখো। বিকজ পেপার যেভাবে আমি প্রথমে বলেছিলাম যে পেপার যেভাবে শুনবে একটা মানুষও সেরকমভাবে শোনে না। তো আমাদের অনেক সময় কষ্ট হলে আমরা খুব কষ্ট পেয়ে যাই, খুব এটাতে ডিপ্রেসড হয়ে যায়। তো আমার মনে হয় যে যদি কখনো কষ্ট পাও, যদি কখনো গ্রেটফুল হও, যদিও কখনো খুশি হও, সব লিখো। এই লিখলেই তোমার পরের টাইমে তুমি যখন দেখবে ফিরে, তখন তুমি অনুভব করতে পারবে যে হ্যাঁ আমি এরকম যদি খারাপ সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে আমি ভালো সিচুয়েশানে এসেছি। বা এরকমই পেপার কখনো তোমার কথাগুলোকে কখনো তোমাকে বাজে রিপ্লাই দেবে না, কোনো সময় মানে খারাপ উইদাউট এনি জাজমেন্ট, পেপার কোন যেটা অ্যানি ফ্র্যাঙ্কের একটা কথা ছিল। তো সেটাই পেপার, এমন একটা পেপারে লিখো। মন ডিপ্রেস করো না, যখন রাগ হবে কষ্ট হবে ডিপ্রেস করো না, তখন পেপারে লিখো, যেভাবে হোক লিখো পেপারে। তো সেটাই লিখলেই তোমার মনে অনেক হালকা হবে, তখন মনে মানে অনেকটা স্ট্রেংথ পাওয়া যায়। নিজে লিখতে লিখতে অনেক ভালো লাগে সেটা। এবং কে জানে সেইভাবে লিখতে লিখতে হয়তো কোনো একদিন আপনাদের গল্প বা কবিতাও এরকম বইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে। আমি ছোটবেলা থেকেই আমার ডায়েরি লেখার শখ ছিল। মানে শখটা ঠিক ডায়েরি লিখবো বলে শখটা তৈরি হয়েছে তা কিন্তু নয়। আমার কথা বলার মানুষ খুব কম ছিল, বা যাদের সঙ্গে কথা শেয়ার করলে পরে ওরা আমাকে শুনবে এই ধরনের লোকের সংখ্যা হয়তো খুব কম ছিল। মা বাবার সঙ্গে ধরো কিছু কথাবার্তা বললাম, আর তারপরে অফিস সেরে এসে ওরাও আমাকে পড়া নিয়ে বসছে, হয়তো সারাদিনের কথাগুলো বলার কোনো লোক থাকে না। তা আমার একটা ডায়েরি ছিল, ওই ডায়েরির মধ্যে আমি মাঝে মাঝে এরকম লিখতাম। তারপরে একটা সার্টেন এজের পরে এসে সেই লেখাটা বন্ধ হয়ে যায়। তারপরে ধীরে ধীরে সেই লেখাটাই আমি নানা রকম গল্প কবিতার মাধ্যমে মানে লিখতে শুরু করি। এবং সেই করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দিয়েছে, মানে টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, করোনা আমাকে আমার লাইফে অনেক কিছু দিয়েছে। বিকজ ওয়ান অফ মাই শর্ট ফিল্ম বাক্সবন্দি ওই সময়টাতেই আমরা রিলিজ করেছিলাম, এবং তার ঝুলিতে প্রচুর মানে অ্যাওয়ার্ডস রয়েছে, দেশের বিদেশের নানা জায়গার অ্যাওয়ার্ডস রয়েছে। তো এই লেখালেখির বিষয়টার সঙ্গে আমিও ভীষণ কানেক্ট করি, যে আমি অনেক সময় এমন হয় কাউকে কোনো কথা বলতে পারছি না,
দুটো লাইন লিখে ফেলতে পারি। বা ধরো কখনো খুব ডিপে চলে গেলাম, একটা ধরো বৃষ্টি হচ্ছে, কিছুই নাই, শুধু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলটা দেখেও অনেক সময় এমন একটা গভীর তত্ত্বের মধ্যে ঢুকে যাই যে মনে হয় বাহ, এই লেখাটা আমি লিখেছি। পরবর্তী সময়ে যখন আমি নিজের লেখা নিজে পড়ি তখন হচ্ছে এই লেখাটা আমি লিখেছিলাম, বিশ্বাসই হয় না যে এটাও আমার দ্বারা কলমে বের হয়েছিল। তখন মনে হয় যে কি জানি হয়তো আমি লিখেছিলাম বা কেউ হয়তো এসে লিখে দিয়েছে। অনেক সময় আমি কি করে লিখেছি, অনেক সময় গুগলে অনেকক্ষণ সার্চ করি, দেখি আছে কি না, তাহলে আমি তো পারলাম কিভাবে লিখতে। তো সেটাই। ভেরি গুড রক্তিমা, তুমি তোমার কাজ এরকম ভাবে এগিয়ে নিয়ে যাও। নাদ্দা কসমিক সাউন্ডের তরফ থেকে তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসা। দর্শক বন্ধুদেরকে বলছি, আপনাদের কারোর যদি এরকম কোনো লেখার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। কে জানে হয়তো কোনোদিন রক্তিমার মতন আপনারা এখানে বসে থাকবেন এবং আমরা আপনাদের সঙ্গে কথাবার্তায় আড্ডায় বসে যাব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে। নমস্কার।